একটা দলের মাত্র ৩৫ রানে যদি ৫টা উইকেট চলে যায়, সেই ক্ষেত্রে একজন ফিনিশার অর্থাৎ যার কাজটা হলো ৪০ ওভারের পরে, সে যদি এই টাইমে ব্যাটিং করা লাগে তো বাকিদের কাজটা কি ছিল? আমাদের প্রত্যেকবার সেম কাহিনী দেখি, এরকম ব্যাটিং ফ্লপের কারণেই কিন্তু আমরা ম্যাচগুলো জিততে পারি না। মূলত বাংলাদেশের মূল শক্তিটা হচ্ছে বর্তমানে বোলিং, যে বোলিংয়ের কারণেই কিন্তু আমরা একটা টাইট ফাইট দিতে পারছি, যদিও সেটা কোনো কাজের না। এই অল্প রানে আপনি টাইট ফাইট দিতে পারবেন কিন্তু কখনো ম্যাচ জিততে পারবেন না। গাইজ, বাংলাদেশ মনে হয় পৃথিবীর একমাত্র দল যাদের ফিনিশারদেরকে রোল প্লে করতে হয় ওপেনারের জায়গায়, এবং ওপেনাররা খেলে না বললেই চলে। লাস্ট কোন আইসিসি ইভেন্টে আমাদের ওপেনারদেরকে ভালো পারফর্ম করতে দেখছিলেন আপনারা হয়তো নিজেরাই জানেন না, আমি নিজেও দেখি নাই। লাইক এর আগের আইসিসি ওয়ার্ল্ড কাপগুলোতে আমরা দেখছি যে আমাদের ওপেনারদেরকে নিয়ে আমাদের কতটা হিমশিম খাইতে হয়েছে। লাইক কতবার আমাদের ওপেনার পজিশনটি চেঞ্জ করা লাগছে। একবার মিরাজকে খেলাই দিছে, একবার সাব্বির রহমানকে খেলাইছে, তাছাড়াও কতবার চেঞ্জ করছে তার কোনো হিসাব নাই। এবারে যে দুজন ওপেনারকে নিয়ে আসছেন তাদের থেকে আমরা যে এক্সপেকটেশনটা করছিলাম সেইভাবে তারা আমাদেরকে ডিলিভার করতে পারে নাই, যার প্রেক্ষিতে দেখবেন নেক্সট ম্যাচে হয়তো মিরাজকে দিয়ে ওপেনিং করাই দিছে। লাইক যেইভাবে আজকে আমাদের ব্যাটিং ফ্লপ আমরা দেখলাম, এটা কিন্তু আমরা হরহামেশাই দেখি। লাইক আমাদের ওপেনিং স্লট এবং আমাদের যে মিডল অর্ডার ব্যাটসম্যান তারা কিন্তু খুব একটা সবসময় রান করতে পারেন না। হয়তো একজন খেলা দেন বা দুইজন খেলা দেন, সেই দুইজনের রানের উপরে বেসিস করি আমরা একটা টার্গেট সেট করি। অর্থাৎ আমরা কিন্তু টিম গেম খেলতে পারি না, আমরা ব্যক্তিকেন্দ্রিক একটা ম্যাচ খেলি ওকে, যেখানে কিনা দুই একজন পারফর্মার থাকে এবং বাকিরা বিলো অ্যাভারেজ পারফর্ম করে। লাইক এই টিম ওয়ার্কের ঘাটতির কারণেই কিন্তু আমরা ম্যাচগুলো হাইরা যাই। লাইক ইন্ডিয়ার সাথে যদি আপনি খেয়াল করেন, আজকে 5 উইকেট পড়ার পরে জাকের আলী অ্যান্ড আমাদের তহিদ হৃদয় যে পারফর্মটা করে, সেই পারফর্মের উপরে ভিত্তি করে কিন্তু আমরা 228 রান করি এবং 229 রানের একটা টার্গেট দেই ইন্ডিয়াকে। সেই ক্ষেত্রে এই রানটা ডিফেন্ড করার ক্ষেত্রে কিন্তু আমাদের বলাররা পর্যাপ্ত চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ 229 রান কিন্তু ভারতের মতো টিমের কাছে চেস করা কোনো ব্যাপারই না। সেই ক্ষেত্রে বোলারদেরকে একটা ক্রেডিট দিতে হয়, তারা কিন্তু তাদের তরফ থেকে ভালো একটা চেষ্টা করছে। বিশেষ করে রিশাদ হাসানের স্পিন ছিল আজকে দুর্দান্ত। তিনি কিন্তু ব্যাক টু ব্যাক 2টা উইকেট নিয়ে কিছুটা খেলার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তাসকিন আহমেদও কিন্তু অনেকটা ইকোনমিক্যাল বোলিং করেন। তার পাশাপাশি তানজিম সাকিবকে আমরা দেখি অনেকটা ইকোনমিক্যাল বোলিং করছেন তিনি। তবে আমাদের মুস্তাফিজুর রহমান কিন্তু অনেকটাই খরচে ছিলেন, যদিও তিনি একটা উইকেট পান না। তার এভারেজ ছিল 6 পয়েন্ট সামথিং, প্রায় 7-এর কাছাকাছি। তবে মোটামুটি বোলিং বলাই যায়। তিনি কিন্তু মাঝখানে 2-1টা ওভার ডট দিয়ে কিছুটা প্রেশার সৃষ্টি করছিলেন বিপক্ষ দলের উপর, এবং এর মাঝখানে কিন্তু আমরা দেখতে পাই ইন্ডিয়া যখন কিছুটা ব্যাকফুটে ছিল, তাদের 4টা উইকেট চলে গেছিল 170 নাকি 178 রানের মাঝামাঝি সময়। ম্যাচের 30 থেকে 35 নাম্বার ওভারের মাঝামাঝি কিন্তু ম্যাচটা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসছিল আমাদের বাংলাদেশের বোলাররা। তবে তখন সেই ভাইটাল মুভমেন্টে জাকির আলী অনেক যে ক্যাচটা মিস করেন, এরপরে কিন্তু বাংলাদেশ টিম পুরোই মোমেন্টামটা হারায় ফেলায়। মূলত তখন কেএল রাহুল মাত্র 9 রানে ছিলেন, যখন কিনা জাকির আলী অনেক তার এই ক্যাচটা মিস করেন। এরপরে কিন্তু তারা বাংলাদেশকে আর কোনো সুযোগই দেন নাই। যদিও শান্ত কিছু চান্স পাইছিল রান আউট ক্রিয়েট করার, সেগুলোও কিন্তু আমাদের ভাগ্য সহায় দেয় নাই। তো সবশেষ একটা কথাই বলতে চাই, যা আমি আগেও বলছি, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভারতের সাথে এই হার কিন্তু বাংলাদেশের অনেকটাই কাঙ্ক্ষিত ছিল। কারণ এর আগেও কিন্তু এমন বহু ম্যাচ আমরা ভারতের সাথে ক্লোজ করছি এবং অনেক ম্যাচ আমরা তাদেরকে টাইট ফাইট দেওয়ার পরেও আমরা কিন্তু সেই ম্যাচগুলো কোনো সময় জয়লাভ করতে পারি নাই। যেই ম্যাচগুলো আমরা ভারতের সাথে জিতছিলাম, সেই ম্যাচগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন, বেশিরভাগ ম্যাচই হয়তো মিরপুরে ছিল অথবা ভারত তাদের দ্বিতীয় সারির টিম আমাদের সাথে খেলাইছিল।